জি 24 ঘন্টায় স্পেশাল 24 নিয়ে আমি ঈশব বসে আছি আপনাদের সঙ্গে। সিটি অফ জয়, ভালোবাসার শহর বলে যে কলকাতার সঙ্গে আমাদের জানাশোনা, সেই শহর কি ক্রমশ পাল্টে যাচ্ছে? এত খুন, অবিশ্বাস, হতাশা, হত্যার গল্পকথা, এত ঘন ঘন কিরকম অচেনা ঠেকছে যেন। যে কাছের মানুষ, সব থেকে বিশ্বাসের, সেই বিশ্বাসঘাতক, সেই খুনি হয়ে যায় যখন, তখন পাশে থাকবে কে? শহরে বিশ্বাসের হত্যা হচ্ছে রোজ। কলকাতার তার চারপাশটা কিরকম যেন একটা পাল্টে যাচ্ছে। যাদের উপরে বিশ্বাস, সেই কাছের মানুষটাই খুনি বনে যাচ্ছে। পাল্টে যাচ্ছে চেনা সম্পর্কের আবেগগুলো। গত 5 দিনের যদি হিসেব ধরি, শহর আর তার আশেপাশে ঘটে গিয়েছে একের পর এক ঘটনা। কোথাও মাকে খুন করছে ছেলে, কোথাও বন্ধুকে বন্ধু, কোথাও ভাইকে দাদা, কোথাও স্ত্রীকে খুন স্বামীর। বিশ্বাসটা করব কাকে? যার ওপর বিশ্বাস, সেই তো খুন করছে বিশ্বাসকে। বছরের শুরু থেকেই শহর আর শহরতলিতে একের পর এক ঘটনা নাড়িয়ে দিয়েছে আমাদের। কোথাও খুন করে আত্মহত্যা। ঘটনার এক এক রকম রঙে চমকে গিয়েছি আমরা। গোটা শহর যেন ক্রাইম থ্রিলারের প্লট। কাছের মানুষদের হাতেই যেভাবে কাছের মানুষগুলোকে খুন হতে হচ্ছে, তাতে ভালোবাসা, বিশ্বাস যেন নড়ে যাচ্ছে। প্রশ্ন উঠছে, ভরসা করব কাকে? পাশে তাহলে আছে কে? কদিন আগেই পাটুলিতে উদ্ধার হয় এক বৃদ্ধার আধ পোড়া দেহ। জানা যায় টাকার লোভে মাকে খুন করে পুড়িয়ে পালিয়ে গিয়েছে ছেলে। অথচ ছেলে অভিষেক মিত্রের ওপরে নির্ভর ছিলেন মা সত্তরোর্ধ্ব মালবিকা মিত্র। দেহ উদ্ধারের 3 দিন পর থানায় আত্মসমর্পণ করে অভিযুক্ত ছেলে। সম্পত্তি নিয়ে অশান্তি। ভাই রোহন মণ্ডলকে খুন দাদা অভিজিতের। স্তম্ভিত বেলেঘাটার কালিমুদ্দিন সরকার লেন। ভাইয়ের পিঠে ছুরি মারে দাদা, তারপর আত্মহত্যার গল্প ফাঁদেন। ভাটপাড়ায় 8 নম্বর ওয়ার্ডে ভাই মোহাম্মদ সাব্বিরকে খুন দাদা মোহাম্মদ ভীমার। আশ্রিত ভাইকে দিনের পর দিন অত্যাচারের অভিযোগ দাদার বিরুদ্ধে। পারিবারিক অশান্তির জেরে শেষ পর্যন্ত পিটিয়ে খুন। সমকামী ডেটিং অ্যাপে অবিনাশ বাউরির সঙ্গে আলাপ সাদ্দাম আলমের। সেই বন্ধু অবিনাশকেই চারু মার্কেট এলাকায় খুন করলেন সাদ্দাম। টাকা নিয়ে দুজনের গোলমাল, তার জেরেই ছুরি মেরে খুন। নিউ টাউনে 2 নাবালকের হাতে খুন হতে হলো টোটো চালককে। মাথা থেতলে মৃত টোটো চালক সুশান্তর যৌনাঙ্গ কেটে নেওয়া হয়। বান্ধবীর মায়ের বন্ধু সুশান্ত। বান্ধবীর সঙ্গেও সম্পর্ক তৈরির চেষ্টাতেই আক্রোশ। গত কটা দিনেই 5টা ঘটনা। বছর শুরুর হিসেব আরও লম্বা। গত 23শে জানুয়ারি হরিদেবপুর থানা এলাকায় ছায়া সর্দার নামে এক মহিলা খুন হন। দ্বিতীয় পক্ষের স্ত্রীকে খুন করে পালিয়ে সোমবার স্বামী পাকড়াও হয়েছে। এভাবে অসংখ্য বিশ্বাসঘাতকতা আর অপরাধের রক্তাক্ত কোলাজ শহর আর তার আশেপাশে। ক্রমশ একা হতে হতে খুব কাছের মানুষও যদি একা করে দেয় আরও, যদি তৈরি হতে থাকে একের পর এক নির্মম হত্যার স্ক্রিপ্ট, তাহলে এই সিনেমার শেষে তো পড়ে থাকে শুধুই হতাশা, যন্ত্রণা আর অন্ধকার। বিশ্বাস খুনের আর কত মাসুল গুনতে হবে আমাদের? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। তাহলে কি দাঁড়াচ্ছে? কাছের মানুষ যারা, সেই তারাই আমাদের কাছে আর নিরাপদ নয়। ধীরে ধীরে চেনা শহর অচেনা হয়ে যাচ্ছে যেন। কোথাও কাছের মানুষ খুন হচ্ছেন, কোথাও আবার কাছের মানুষকে খুন করে আত্মহত্যা। নানান প্রশ্ন তুলে দিচ্ছে এই শহর। বড় প্রিয়জন, তার থেকে বেশি প্রিয় আপনার আর কেউ নেই। তার থেকে বেশি বিশ্বাস আপনি আর কাউকে করতে পারেন না। অথচ সেই কি আপনার হন্তা, সেই কি মনে মনে আপনাকে খুন করার ছক কষছে। এই ঘটনা কলকাতায় সাম্প্রতিককালে ঘটছে একের পর এক।
এই ঘটনা কার্যত নাড়িয়ে দিচ্ছে শহর কলকাতাকে। প্রতিদিন শিরোনামে উঠে আসছে এ ধরনের একটার পর একটা খবর, যেখানে সন্তান হত্যা করছে তার নিজের মাকে অথবা বাবাকে, যেখানে স্বামী হত্যা করছে তার স্ত্রীকে, যেখানে পরম আদরের কন্যাকে নৃশংসভাবে খুন করছে বাবা। কেন এরকম ঘটছে শহরে? শহর কি পাল্টে যাচ্ছে? শহরের মানুষের মনের মধ্যে ন্যূনতম মায়া, দয়া, সহানুভূতি সব কি এক লপ্তে গায়েব হয়ে যাচ্ছে? উঠছে প্রশ্ন। আর এই প্রশ্নই খোঁজার চেষ্টা করেছি আমরা বিশেষজ্ঞদের কাছ থেকে। আমরা কি দেখেছি গত কয়েকদিন ধরে একের পর এক ঘটনা, এই 5 দিনের হিসেব আপনাদের দিলাম। ভাটপাড়া থেকে শুরু করে, বেলেঘাটা থেকে শুরু করে, তারও আগে যদি যান ট্যাংরা কাণ্ড, বেহালা, কোথাও গিয়ে সপরিবারে খুন করে আত্মহত্যার চেষ্টা, মেয়েকে খুন করে বাবার আত্মহত্যা, মায়ের আত্মহত্যা। কি চলছে এই শহরে? দেখনদারির জন্য চাহিদা বাড়ছে, সেই চাহিদা না মিটলেই অস্থিরতা, বলছেন মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সৃজিত ঘোষ। চারিদিকে নানা রকম সমস্যায় মানুষ বিরাটভাবে ক্লান্ত, হতাশা বাড়ছে, এবং এই হতাশা বাড়ার সাথে সাথে মনের যে অবসাদ, সেই অবসাদের থেকে মানুষ কখনো আত্মঘাতী হচ্ছে, কখনো বা কাউকে হত্যা করছে। একটা অস্থির সময়ের মধ্যে দাঁড়িয়ে তারা বিভিন্ন রকমের উত্তেজনা, প্রতিবাদ, কখনো প্রতিরোধ, বা কখনো সেই প্রতিবাদের জায়গা থেকে সরে গিয়ে সেটা একটা বিকৃত একটা চিন্তা ভাবনার জায়গায় নিয়ে আসছে নিজেকে। কাছের মানুষকে হত্যার কিস্সা কিন্তু আজকের নয়, কিন্তু যে হিংসার কথা আমরা গল্প কথায় পড়ে এসেছি, সেগুলো যখন চোখের সামনে বারবার হতে থাকে তখন অস্বস্তি হয় বই কি। আর এরকম তো নয় যে এইসব ঘটনা বিরল। কাছের চেনা মানুষকে খুন যেন এখন রোজকারের ঘটনা। কেন? ব্যাখ্যা দিচ্ছেন মনোরোগ বিশেষজ্ঞ রঞ্জন ভট্টাচার্য। রক্তের বন্ধনটাও কিন্তু এখন কিন্তু অত সুদৃঢ় নেই, এবং একই দেখা যাচ্ছে যে পরিবারের এক সদস্য আরেক সদস্যকে খুন করতেও পিছিয়ে পা হচ্ছে না আপাতত তুচ্ছ কারণে। আমরা যদি দেখি যে স্বামী যখন খুন হচ্ছেন সেটাকে আমরা বলি ম্যারিটিসাইড, স্ত্রীকে যখন খুন করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ইউক্সরিসাইড। যদি 1 বছরের কম বয়সের শিশুকে খুন করা হয় সেটাকে বলে ইনফ্যান্টিসাইড, বা নিজের সন্তানকে যে কোনো বয়সে খুন করলে সেটাকে বলা হয় ফিলিসাইড। এবং পরিবারের একজন অন্য সদস্যকে যদি খুন করে তাহলে সেটাকে বলা হয় ফ্যামিলিসাইড। আমরা যদি দেখি যে মুঘল সাম্রাজ্যে ঔরঙ্গজেব তিনি কিন্তু সম্পত্তির জন্য এবং সিংহাসনে আরোহণ করার জন্য তার 3 ভাই দারাসুকো, মুরাদ এবং শাহ সুজাকে কিন্তু খুন করেছিলেন। আমরা যদি দেখি যে কুরুক্ষেত্র যুদ্ধের কথা, হস্তিনাপুর দখলের জন্য কিন্তু দুর্যোধন এবং যুধিষ্ঠিরের মধ্যে কিন্তু সেই পাশাল লড়াই, শকুনির পরে কিন্তু সেই কুরুক্ষেত্র যুদ্ধ ছাড়া কিন্তু বিনা যুদ্ধে নাহি দেব সূচক্র বেদিনী। সহোদর মানে একই উদরের সন্তানরা তারা নিজেদের খুন করছেন। বাবা মা পরিবারের বন্ধন দুর্বল হচ্ছে, স্বামী স্ত্রীকে খুন করছে, স্ত্রী স্বামীকে খুন করছেন, বা মা তার সন্তানকে চরম সিদ্ধান্ত নিয়ে খুন করছেন। এই জাতীয় ঘটনা কিন্তু সামাজিক অস্থিরতার প্রতিফলন। একটা তাৎক্ষণিকভাবে আবেগ আসছে এবং তখন কিন্তু অবিমিশ্রকারীর মতো হঠকারীভাবে কিন্তু খুন করতেও কিন্তু এই রক্তের সম্পর্কের বন্ধনের মানুষগুলো কিন্তু পিছিয়ে পা হচ্ছে না। এবং এর জন্য দরকার একটা সামাজিক স্থিরতা, পারিবারিক স্থিরতা, যেটা পারিবারিক বন্ধন সুদৃঢ় হওয়ার সাথে প্রয়োজন। কারণ এই যে সম্পত্তিগুলো বা এই যে কারণে আপাতত হচ্ছে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ডে যেটুকু চাহিদা সেটা ক্ষণস্থায়ী, কিন্তু রক্তের বন্ধন, পরিবারের যে সুসম্পর্কের বন্ধন সেটা অনেক দীর্ঘস্থায়ী। দুর্ভাগ্যজনকভাবে এই 51বর্তী পরিবার, যৌথ পরিবারের কনসেপ্ট ভেঙে যাচ্ছে, এবং এই যে মোহর জগৎ, অর্থের জগৎ, ক্ষমতার জগৎ, দম্ভের জগৎ, তাতে কিন্তু একজন আরেকজনকে খুন করতে পিছিয়ে পা হচ্ছে না। আর এই যৌথ পরিবার তো এখন আর নেই। নিউক্লিয়ার পরিবারে আমরা একা হচ্ছি আরো। আমাদের কথা বলার কেউ সেভাবে থাকছে কি? সব রকম কথা, ফলে এই চেপে থাকা দুঃখ, কষ্ট, রাগ খারাপ পথে নিয়ে যাচ্ছে আমাদের, বলছেন মনোরোগ বিশেষজ্ঞরাই। মানুষ তো সমাজবদ্ধ জীব, ক্রমশ আমরা একাকিত্বে ভুগছি, নিউক্লিয়ার ফ্যামিলি তৈরি হচ্ছে, আমরা আমাদের নিজেদের দুঃখের কথা, নিজেদের প্রয়োজনের কথা সবার সাথে শেয়ার করতে পারছি না। সেখানে দাঁড়িয়ে মানুষ কিন্তু ক্রমশ একা হয়ে পড়ছে। সমাজবদ্ধ জীবটা সামাজিকভাবে নিজেরা নিজেদের সাথে শেয়ার করলে
আমার কোথায় ত্রুটি আছে সেটা যদি আরেকজন দেখিয়ে দেয় এবং তার কোথায় ত্রুটি আমি যদি দেখিয়ে দিতে পারি, তাহলে জিনিসটা অনেক পরিষ্কার হয়। কিন্তু এই ধরনের কাণ্ড ঘটালে আইনের ভয় তো থাকবে, পুলিশের ভয় তো থাকবে, শাস্তির ভয়। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ অবসরপ্রাপ্ত পুলিশ কর্তার গলায়। পুলিশের সেই ইন্টেলিজেন্সই বা কোথায়, আর পুলিশের তোমার সেই স্ট্রেংথই বা কোথায়? থানায় যেখানে 50, 60, 70, 80 জন থাকার কথা, সেখানে 40 জন, 35 জন, তাও হয়তো ইফ নট প্লেস চলছে। এখন কতগুলো জিনিস তৈরি করেছে, একটা নতুন 9,000 টাকা মাইনে দিয়ে সিভিক ভলেন্টিয়ার। পুলিশের আস্থাটা উঠে গেছে, ভরসাটা উঠে গেছে। পুলিশকে ধরে বেঁধে লোকে গাছে বেঁধে রাখছে কি জন্য? এতটা র্যাত হবে কেন? মানুষ ডিটাচ হয়ে গেছে। এরকম অবস্থা তো আমরা দেখিনি পুলিশের ওপরওয়ালাদের। IAS IPS অফিসার আমাদের কাছে অনেক রেসপেক্টেড পজিশন, তাদের কি অবস্থা হচ্ছে? হাইকোর্টে, মহামান্য উচ্চ আদালতে রিপোর্ট দিচ্ছে, রিপোর্ট টার্ন ডাউন করে দিচ্ছে, ফেরত পাঠিয়ে দিচ্ছেন। তারপরে সিনিয়র পদমর্যাদা IAS এবং IPS অফিসারকে ভার্চুয়ালি অ্যাপিয়ার করতে হলো। এগুলো কি খুব সুখকর হচ্ছে প্রশাসনের পক্ষে? কিন্তু পুলিশ কিন্তু কাজ করছে, অপরাধী ধরা পড়ছে, এবং অপরাধী যখন ধরা পড়ছে তার অপরাধ নিয়ে রীতিমতো চমকে উঠতে হচ্ছে। এই নিউ টাউনের কথাই বলছিলাম, টোটো চালক হত্যাকাণ্ডে রীতিমতো চাঞ্চল্যকর মোড়। 2 নাবালকের হাতে খুন হয়েছেন ওই টোটো চালক। সিসিটিভি ফুটেজে ওই 2 নাবালকের খোঁজ পাওয়া গেছে এবং জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকারও করেছেন নাবালক। ওই টোটো চালক সুশান্ত, তার বান্ধবীর, অর্থাৎ যে খুনি, যে অভিযুক্ত, তার বান্ধবীর মায়ের সাথে সম্পর্ক ছিল ওই টোটো চালক সুশান্তর। অথচ সুশান্ত তার মায়ের মেয়ের সাথে, অর্থাৎ যে অভিযুক্ত তার বান্ধবীর সাথেও সম্পর্কের চেষ্টা করে। সেই আক্রোশ থেকেই বন্ধুকে সঙ্গে নিয়ে খুন বলে সূত্রের খবর। সুশান্তকে হাতুড়ি দিয়ে মাথা থেঁতলে খুন 2 নাবালকের। নিউ টাউনে টোটো চালক খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে 2 নাবালককে। পুলিশ সূত্রে খবর, এই 2 নাবালকই তারা খুনের কথা স্বীকার করেছে। পরবর্তীতে একটি সিসিটিভি ফুটেজই গোটা তদন্তের মোড় ঘুরিয়ে দেয়। সেই সিসিটিভিতে দেখা যায় যে রবিবার রাতে ওই টোটোতে করে 2 নাবালক তারা যাচ্ছিল এবং তারপরেই সেই 2 নাবালকের খোঁজ পায় ইকোপার্ক থানার পুলিশ এবং সেই 2 নাবালককে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হলে সেই জিজ্ঞাসাবাদে তারা গোটা খুনের ঘটনার কথা স্বীকার করে এবং তারপরেই তাদেরকে গ্রেফতার করা হয়। আজ তাদেরকে জুভেনাইল কোর্টে তোলা হবে বলে আমরা জানতে পারছি। এবং যেটা পুলিশ সূত্রে খবর, যে কেন এই খুন, তার কারণ এই যে মহিলার সাথে সুশান্ত ঘোষের সম্পর্ক ছিল, সেই মহিলার যে মেয়ে, তার সাথে এই 2 নাবালকের, এক নাবালকের সাথে প্রেমের সম্পর্ক ছিল এবং সেই প্রেমিক যখন গোটা ঘটনার কথা জানতে পারে, তখন সেই আক্রোশের জেরেই কিন্তু এই টোটো চালক সুশান্ত ঘোষ, তাকে কিন্তু খুন করার পরিকল্পনা নেওয়া হয় এবং তারপরেই প্ল্যান করে এই খুনের ঘটনা ঘটানো হয় বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। জি 24 ঘন্টার জন্য নান্টু হাজার রিপোর্ট, নিউ টাউন। এই সূত্রে চারু মার্কেটের কথা উঠে আসছে। চারু মার্কেটেও সেখানে সম্পর্কের নতুন রকমের টানাপোড়েন। মল্লিকপুর থেকে সাদ্দাম আলম গ্রেপ্তার হয়েছে। যে মৃত, যে নিহত, এই সাদ্দামের সাথে তার আলাপ হয়েছিল কোথায়? সমকামীদের জন্য তৈরি একটি ডেটিং অ্যাপে, অবিনাশ বাউরি। সাদ্দাম দাবি করছে অবিনাশ বাউরির সাথে সম্পর্ক হওয়ার পর, আলাপ হওয়ার পর তাদের মধ্যে টাকার লেনদেন নিয়ে কিছু একটা ঝামেলা হয়, আর সেই ঝামেলা এমন পর্যায়ে যায় যে অভিযুক্ত রান্নার ছুরি দিয়ে খুন করে পালিয়ে যায়। এই নিউ টাউন না হয় খুন কয়েকদিন আগে হয়েছে, চারু মার্কেটের খুন কয়েকদিন আগে হয়েছে, তার আপডেট আপনাদের দিলাম। আর আজকের ঘটনা বাগুইয়াটি, আবারও মৃত্যুর খবর। রোজ রোজ একের পর এক মৃত্যুর খবর, এবং সেখানে সেই সম্পর্কে টানা পড়েনে নানান রকম অন্ধকার রং। দেশবন্ধুনগর, এক যুবতীর রহস্য মৃত্যু। খুন না আত্মহত্যা এখনো পর্যন্ত আমরা কিন্তু জানি না। অভিজাত আবাসন, সেখান থেকে যুবতীর দেহ উদ্ধার হয়েছে। 3 তলার ফ্ল্যাটের দরজা ভাঙা হয়, নিথর দেহ উদ্ধার হয়েছে। যুবতীর সঙ্গে যে সঙ্গীটি ছিলেন তাকে ইতিমধ্যেই পুলিশ আটক করেছে। মৃতার নাম মনীষা রায় ওরফে প্রমীলা।
মনীষা বার ডান্সারের কাজ করতেন। মনীষার ফ্ল্যাটে রাতে বন্ধুর জন্মদিনের পার্টি চলছিল, আর ওই পার্টিতে শুধুমাত্র ওই দুজনই ছিলেন। মঙ্গলবার সকালে খাটের ওপর থেকে যুবতীর দেহ, যুবতীর গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। শ্বাসরোধ করে খুন নাকি আত্মহত্যা তা নিয়ে তদন্ত চলছে, কিন্তু এখানেও দেখুন বন্ধুদের সঙ্গে পার্টি। কি এমন ঘটনা ঘটলো? যদি আত্মহত্যাই হতে থাকে, পার্টির পরে আত্মহত্যা কোন জায়গা থেকে? নাকি খুন ওই পার্টির পর এমন কিছু জায়গায় পরিস্থিতি দাঁড়ায় যে খুন হতে হয় তাকে? তাহলে এক্ষেত্রে খুন করার সম্ভাবনা সেই কাছের মানুষকেও, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। 8:30 নাগাদ করে এসেছি আমি, তা তখন দেখছি যে পুলিশরা সব মানে এখানে হাজির। জিজ্ঞেস করলাম যে এখানে কি ঘটনা ঘটেছে, তা দাদা বললেন যে সিকিউরিটি দাদা বললেন আমাকে যে মানে এখানে একটা সোসাইটি হয়েছে, কত নম্বর ফ্ল্যাটে, বলছে 3 নম্বর ফ্ল্যাটে। তখন দেখছি ছেলেটা উকি মারছে। ভাড়া থাকতো না, মেয়েটাই ভাড়া থাকতো। কী কারণে মারা গেছে বা কি সেটাও কিছু জানি। 10টা নাগাদ করে তখন পুলিশরা সব ভাঙাভাঙি করছে, দিয়ে ভাঙাভাঙি করে লাশটাকে বার করে নিয়ে এলো। ছেলেটা ভেতরে ছিল, ছেলেটাকেও নিয়ে গেছে। বাগুইআটি দেশবন্ধু নগরের একটি বহুজাত আবাসন থেকে এক বার ডান্সারের মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য দানা বাজছে। খুন নাকি আত্মহত্যা, সেই বিষয় তদন্ত করছে বাগুইআটি থানার পুলিশ। বার ডান্সার এবং তার এক পুরুষ সঙ্গী, তারা দুজনে কিন্তু গতকাল রাতে এই রুমের মধ্যেই পার্টি করেছিল, বার্থডে পার্টি। এবং তারপরে আজ সকালে ফ্ল্যাট থেকেই খবর যায় বাগুইআটি থানায় যে মৃত্যুর ঘটনা ঘটেছে। তড়িঘড়ি পুলিশ আসে, বাগুইআটি থানা পুলিশ আসে এবং পুলিশ ভেতরে যায়, গিয়ে দেখে যে খাটের উপরে সেই নিথর দেহ পড়ে রয়েছে এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই সেই পুরুষ সঙ্গী, তাকে বাগুইআটি থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করছে যে গতকাল কি হয়েছিল, মৃত্যুর পিছনে কারণ কি, খুন নাকি আত্মহত্যা, সেই বিষয়ে বাগুইআটি থানা পুলিশ তদন্ত করে দেখছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় রানার সাথে নান্টু রিপোর্ট, বাগুইআটি। আর এইবার একটু আমরা স্পেশাল 24 অন্য খবরে চোখ রাখবো, যে খবর নিয়ে আজকে দিনভর তোলপাড়। পাথর প্রতিমা দক্ষিণ 24 পরগনায় বাজি বিস্ফোরণে পরিবারের প্রায় সবাই শেষ। যেখানে প্রয়োজনীয় লাইসেন্স ছিল না বলে খবর পাওয়া যাচ্ছে, সাধারণ ট্রেড লাইসেন্স, তার ব্যবহারে রমরমিয়ে বাজির ব্যবসা চলছিল এই বণিক পরিবারের বাড়িতে। বাড়িতে মজুত রাখা সেই বাজিতে কোনোভাবে আগুন লেগেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। 8 সদস্যের পরিবারের 8 সদস্যের ঝলসে মৃত্যু হয়েছে। তার মধ্যে 2 সদ্যজাত শিশু রয়েছে, 4 শিশু রয়েছে মোট। বাড়ির বড় ছেলেকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ঢোলাহাট থানা রায়পুরের তৃতীয় ঘেরি এলাকা। এই গ্রামে বণিক পরিবারের বসবাস। বাড়ির অদূরে সবজি ক্ষেতের মধ্যে ঘর বানিয়ে বাজির ব্যবসা করতেন চন্দ্রকান্ত বণিক ও তার ভাই তুষার কান্তে। কারখানায় তৈরি হওয়া বাজি মাঝে মধ্যে মজুত করা হতো বসত বাড়িতে। সোমবার রাত 9:30 নাগাদ সেই বাজিতে কোনোভাবে আগুন লেগেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। বিস্ফোরণে ঝলসে মৃত্যু হলো পরিবারের 7 জনের। পরে হাসপাতালে মৃত্যু আরও 1 জনের। মৃতদের মধ্যে 2 সদ্যজাত সহ 4 শিশুও রয়েছে। সেই কংক্রিটের বাড়ির ভেতরেই রান্নাঘর রয়েছে, সেখানে প্রথমে সিলিন্ডার ব্লাস্ট করে এবং সেখানে বেশ কিছু বাজি মজুদ ছিল এবং সেই বাজি মজুদ থাকায় তার বিস্ফোরণের হয় এবং তার অভিজ্ঞতা অত্যন্ত বেশি ছিল। একদিকে কংক্রিটের বাড়ির দেয়াল যেরকম উড়ে গিয়েছে, সেই রকমভাবে এই পাকা বাড়িগুলোর যে অ্যাসবেস্টাস সেগুলো পর্যন্ত উড়ে গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে বণিক পরিবারের বাজি তৈরির কোনো লাইসেন্স ছিল না। 2022 সালের অক্টোবরে বেআইনি বাজি তৈরির অভিযোগে চন্দ্রকান্তকে গ্রেফতার করে পুলিশ। জামিনে ছাড়া পেয়ে একাধিকবার বাজির ব্যবসার লাইসেন্সের জন্য আবেদন করেন চন্দ্রকান্ত, কিন্তু পুলিশের তরফে আপত্তি ওঠায় লাইসেন্স পাওয়া যায়নি। তারপরেও স্ত্রীর নামে থাকা সাধারণ ট্রেড লাইসেন্স ব্যবহার করে রমরমিয়ে বাজির কারবার চালাচ্ছিলেন চন্দ্রকান্ত ও তার ভাই তুষার।
বণিকের যে মূল একটি কারখানা, যেখানে পুলিশ প্রশাসন পক্ষ থেকে সিল করে দেওয়া হয়েছে, এখানেই কিন্তু এই বাজি তৈরি করা হতো। এই জায়গায় যে সেল, যেখানে এখানে বাজি তৈরির জিনিসপত্র, এই যে বাজির যে জিনিসপত্র, এর মধ্যে মশলা, অর্থাৎ যে মশলা দিয়ে তাকে প্যাকিং করা হতো। কারখানা আমরা খতিয়ে দেখছি, স্থানীয় সূত্রে আমাদের ইনকোয়ারি এখনো চলছে, বছর 10 ধরে চলছিল বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। পুলিশের বক্তব্য সামনে আসার পর প্রশ্ন উঠছে, 10 বছর ধরে কিভাবে লাইসেন্স ছাড়াই বাজির ব্যবসা করছিল বণিক পরিবার? চন্দ্রকান্তকে গ্রেফতারের পরেও কেন বন্ধ করা গেল না বাজির ব্যবসা? কোথায় ছিল নজরদারি? চন্দ্রকান্ত বণিক এবং তুষারকান্তি বণিক তারা যে নিজের পরিবারকে শুধুমাত্র বারুদের স্তূপের মধ্যে রেখে দিয়েছিল এমনটা নয়, আশেপাশের লোকজনকেও কিন্তু কার্যত বিপদের মুখে ঠেলে দিয়েছিল। সেখানেই কিন্তু এই বাজি তৈরি হতো। জায়গায় জায়গায় দেখা যাচ্ছে যে এই বাজি, সেখানে বাজি তৈরির সরঞ্জাম সেখানে একেবারে রাখা রয়েছে। গোটা ঘটনায় ইতিমধ্যেই শতপ্রণোদিত মামলা করেছে ঢোলাহাট থানার পুলিশ। অনিচ্ছাকৃত খুন, খুনের চেষ্টা, বিপজ্জনক বস্তু মজুদ সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর পাশাপাশি দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নবান্ন। ক্যামেরায় মিন্টুর সঙ্গে পিয়ালি, নকিবুদ্দিন গাজী ও প্রবীরের রিপোর্ট, জি 24 ঘন্টা। এটাও কি সেই বিশ্বাসকে খুন নয়? পরিবার তো বিশ্বাস করেছিল বণিক পরিবারের 2 ছেলের উপরে, কিন্তু এই 2 সদ্যজাত শিশুও দেখুন অকালে চলে গেল। অথচ এই বাজি কারখানা আজকের নয়, 10 বছর ধরে চলছিল। লাইসেন্স ছিল না এমনটাই জানা গিয়েছে। 2022 সালে চন্দ্রকান্ত বণিককে গ্রেফতারও করা হয়েছিল। মর্মান্তিক ঘটনা, পরিবারই মাসুল গুনছে। বাজি নির্মাতা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার হবে এমনটাই জানাচ্ছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। কারখানা আমরা খতিয়ে দেখছি, স্থানীয় সূত্রে আমাদের ইনকোয়ারি এখনো চলছে, বছর 10 ধরে চলছিল বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। ইলিগাল কারখানা কি লিগাল কারখানা, নথিপত্র কি আছে, তাদের লাইসেন্স ছিল কি ছিল না, সেটা সবই ইনভেস্টিগেশনের ব্যাপার। আমরা বিস্তারিত খতিয়ে দেখছি, পোস্টমর্টেম হচ্ছে। কারখানা, এই বাজিগুলো বাড়ির যারা মালিক, তাদের বাড়ির 100 মিটার 200 মিটারের মধ্যেই একটা বাজির কারখানা ছিল, সেখানে বাজি তারা তৈরি করতেন। কিন্তু বাড়ির মধ্যে কেন বাজি মজুত রাখা হয়েছিল সেটা আমরা খতিয়ে দেখছি। এই দুজনের বিরুদ্ধে, এই চন্দ্রনাথ এবং তুষারের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় আমরা মামলা দায়ের করেছি, ইনভেস্টিগেশন চালু হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।